কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব দুগ্ধ উৎপাদনে মহিষ পালনের গুরুত্ব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মধুছন্দা খান, বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণীবিজ্ঞান বিভাগ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বীরভূম। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার মধুছন্দাদি। নমস্কার। আমরা জানি যে গ্রামগঞ্জে এই যে গরু বা মহিষ অনেক সংখ্যায় কিন্তু অনেকটা কমে গেছে। আগের দিনে আমরা দেখেছি যে গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে গরু বা মহিষ এগুলো চাষি বন্ধুরা পালন করতেন, চাষবাস করতেন। এছাড়াও সেখান থেকে দুধ পাওয়া যেত এবং উৎপাদনে গুরুত্বও ছিল একটা অপরিসীম। এটা আমরা বলার অপেক্ষা রাখি না। এখন যেটা রয়েছে যে গরুর তুলনায় কম খরচে অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ায় যে মহিষ পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা আমরা বলতেই পারি। মহিষের দুধ আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক ও লাভজনক মহিষ পালন পদ্ধতি যে ধাপগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেন পালন করব, সব বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রথমে আপনার কাছে জানবো মহিষ পালন চাষি বন্ধুরা করবেন কেন? হ্যাঁ, আমরা বীরভূমে যখন গ্রামগুলোতে কাজ করতে যাচ্ছি তখন দেখছি বেশ কিছু ভিলেজে কিন্তু চাষি ভাইয়েরা মহিষ পালন করেন এবং এক একজন ফার্মারের চাষি খামারি ভাইয়ের কাছে 10 থেকে 15টি পর্যন্ত আমরা মহিষ দেখছি। তো সেক্ষেত্রে কিছু লাভ নিশ্চয়ই তারা পাচ্ছেন, না হলে পালন কেন করবেন। আর আমরাও বলবো যে দুধ উৎপাদনের ক্ষেত্রে মহিষ পালনের কিন্তু গুরুত্ব আমাদের বীরভূমে রয়েছে। কেন বলছি, কারণ মহিষ শক্তিশালী বলে সহজে দেখবেন হাল টানা বা যেগুলো ভার বহন করার মতো ভারী কাজ এগুলো এরা সহজে করতে পারে। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে মহিষের দুধে আমরা ফ্যাট প্রায় 6.5 থেকে 7.59% এবং সলিড নট ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এবং যেহেতু ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাই মহিষের দুধের দাম কিন্তু বেশি গরুর দুধের থেকে। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে মহিষের দুধ আমাদের যারা মিষ্টি তৈরি করেন, ক্ষীর, দই, মিল্কের ভ্যালু অ্যাডিশন করে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, তো এই সমস্ত মিষ্টির দোকানি মিষ্টি দই প্রভৃতি তৈরি করার ক্ষেত্রে কিন্তু মহিষের দুধের গুরুত্ব রয়েছে এবং মিষ্টি যারা বানান তারা খুবই পছন্দ করেন। সেই জন্য মহিষের দুধ দামও বেশি এবং আমরা দেখেছি যে উৎপাদনও বেশি। যে সমস্ত মহিষ আমরা পালন করছি সেখান থেকে কিন্তু দুধের উৎপাদন ভালো, যদি বিজ্ঞানসম্মতভাবে ঠিকভাবে তার খাবার ম্যানেজমেন্ট হয়, তার রোগ প্রতিরোধ হয়, তার হাউজিং বাড়ি ঠিক মতো করে বানানো যায়, এই সমস্ত কিছু যদি মেনে চলা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুধের উৎপাদনও ভালো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সাধারণত গরুর তুলনায় এদের মিল্ক ফিভার বা ম্যাস্টাইটিস এই সমস্ত রোগগুলো তুলনামূলকভাবে কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এবং খড় বিচুলি এই যেগুলোকে আমরা রাফেজ বলছি, তন্তু জাতীয় খাবার, শুকনো, সেই খড় বিচুলি বিভিন্ন ধরনের ক্রপ রেসিডিউ যেমন ধরুন গমের ডাঁটা বা এই সমস্ত কিছু, সেগুলোকে খুব সহজে এরা কিন্তু হজম করে সেটাকে দুগ্ধ উৎপাদনে রূপান্তরিত করতে পারে। সেই জন্য কিন্তু মহিষ পালনের খরচাটাও কিন্তু তুলনামূলকভাবে কম। এবং যেহেতু মহিষের গায়ে ধর্মগ্রন্থি কম থাকে তাই এদেরকে বারে বারে স্নান করাতে হয় এবং কর্দমাক্ত জলাশয় যেখানে রয়েছে সেই সমস্ত জায়গাতে মহিষ পালন করলে আমরা দেখছি গরু তুলনায় কম খরচে কিন্তু পালন করা যায় এবং লাভের মুখও দেখা যায়। ঠিক, আমরা যে মহিষ পালন কেন করব সেটা তো আমরা জানলাম। আমরা দেখেছি এখনো পর্যন্ত যদি আদিবাসী সম্প্রদায়ের যে বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মহিষ তারা পালন করে। তারা জানে যে দুগ্ধ উৎপাদনে কতটা এর গুরুত্ব রয়েছে এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে রয়েছে। এবং আমরাও যদি এটা ফিরিয়ে আনতে পারবো অবশ্যই, যদি সকলের এটা একটা সদিচ্ছা মনোভাব থাকে। তো পাশাপাশি যেটা রয়েছে যে ডেয়ারি ফার্মিং, যেটা আমরা বলে থাকি যে ডেয়ারি ফার্মিংয়ের ক্ষেত্রে গাভী বা গাই পালনের ক্ষেত্রে মহিষ পালনের গুরুত্ব কোথায়? হ্যাঁ, ওই যে বললাম যে ফাইবার জাতীয় খাবার রাফেজ যেটাকে আমরা বলছি, যে খড় বিচুলি এই সমস্ত এবং ক্রপ নানা ধরনের উপজাত দ্রব্য, কৃষি উপজাত দ্রব্য যেগুলো রয়েছে, ক্রপ রেসিডিউ যেগুলো রয়েছে, সেগুলোকে খুব সহজে মহিষ হজম করতে পারে এবং সহজে সেটাকে দুধের উৎপাদনে রূপান্তরিত করতে পারে। প্রথম কথা, গরুর দুধের তুলনায় মহিষের দুধে ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে। তাই জন্য যারা দুগ্ধ ব্যবসায়ী এবং যে সমস্ত যারা মিষ্টি তৈরি করেন তারা
দই, ক্ষীর এই সমস্ত কিছু বানানোর জন্য কিন্তু মহিষের দুধকে পছন্দ করেন, এবং তাতে দামও কিন্তু গরুর দুধের তুলনায় মহিষের দুধের ক্ষেত্রে অনেকটাই বেশি। এই কারণে, এবং অন্যান্য রোগের তুলনায় মহিষের রোগও একটু কম হয়, তো তাই সহজে পালন করা যায়, লাভজনক। এই জন্য গরুর থেকে আমরা মহিষ পালনের দিকে চাষি ভাইদেরকে আমরা উৎসাহিত করতে চাইছি। মহিষ পালনের ক্ষেত্রে আরেকটা যেটা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরুন যত্ন বা প্রজনন যেটা আমরা বলে থাকি, সেই সম্পর্কে কিছু জানবো আপনার কাছে। দেখুন, মহিষের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত দেখছি প্রথম হিটে আসতে, মানে যেটাকে আমরা পিউবার্টি বলছি, প্রথম হিটে আসতে প্রায় 24 মাস থেকে 36 মাস লাগে সাধারণ ফিল্ড কন্ডিশনে। এবার যদি খুব ভালোভাবে পালন করা যায়, বিজ্ঞানসম্মত উপায়ে তাকে পালন করা যায়, খাবার ভালোভাবে ম্যানেজমেন্ট থাকে, ফিড ম্যানেজমেন্ট, তো সেক্ষেত্রে আমরা 20 মাসেও কিন্তু মহিষ হিটে আসে, এটা আমরা দেখলাম। তার 21 দিন স্ট্রেস পিরিয়ড যেটাকে আমরা বলি, 21 দিন ছাড়া ছাড়া গরম হয়, এবং আমরা সাধারণত দেখছি যে প্রথম বাচ্চা হয়, যে ফার্স্ট যে কাভিং, প্রথম বাচ্চা হতে প্রায় 36 থেকে 40 মাস বয়সে দেখছি সাধারণত আমরা দেখি যে ঠিকভাবে যদি পালন করা যায় তাহলে সে বাচ্চা দিতে পারে। দুটো বাচ্চার মধ্যে ইন্টারভ্যাল প্রায় 400 থেকে 600 দিনের মতো হয়। 2 থেকে 3 মাস কিন্তু ড্রাই পিরিয়ড মেনটেন করা অত্যন্ত জরুরি মহিষ পালনের ক্ষেত্রে, এবং তার জেস্টেশন পিরিয়ড মানে গর্ভধারণ কাল হচ্ছে 310 দিনের মতো। তো সাধারণত আমরা দেখি যে ফিল্ড কন্ডিশনে 36 মাস থেকে 40 মাসের মধ্যে সে হিটে আসে, কিন্তু যদি খুব ভালো করে পালন করা হয় তাহলে কিন্তু 20 মাসের আগেই মহিষ হিটে আসে, এবং আমরা ঠিক সময়ে বাচ্চাটাও পাওয়া যায়। এগুলো সাধারণ বৈশিষ্ট্য। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে মহিষের ক্ষেত্রে যেটা রয়েছে, যে ফিমেলগুলো সাধারণত যে হিটের যে লক্ষণটা গরুর মতো নয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম এটা হচ্ছে নীরব যেটাকে বলি, মানে সাইলেন্ট হিট অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে দক্ষ প্রাণী পালক যিনি থাকবেন, খামারি ভাই, তাকে কিন্তু ওই হিট ডিটেকশন করার জন্য দক্ষ হতে হবে, অভিজ্ঞ হতে হবে, যে অন্যান্য যে সমস্ত সিমটমগুলো রয়েছে, যেমন সিক্রেশন বা আরও যে সমস্ত বিহেভিয়ার রয়েছে, সেইগুলোকে দেখে তাকে কিন্তু চিনতে হবে। এবং সাধারণত আমরা মহিষের ক্ষেত্রে দেখি ফিমেল অ্যাক্টিভ হয় জুনের শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম দিকে, এবং প্রথম কনসিভ, এই সমস্ত ঘটনাগুলো আমরা শরৎ এবং শীতকালে আমরা বেশি দেখতে পাই মহিষের ক্ষেত্রে। আর যে ম্যানেজমেন্টের যে কথাটা আরেকটা বলা হলো, যে সাধারণত যে সমস্ত রোগজ্বালাগুলো মহিষের হয়, গরুর থেকে কিন্তু মহিষের ক্ষেত্রে কৃমির সংক্রমণ বেশি হয়। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, যে অসুবিধে যেটা, যে গরুর বাছুরের তুলনায় মহিষের কিন্তু বাচ্চার গ্রোথ বা বৃদ্ধিটা তুলনামূলকভাবে প্রথম দিকটাতে একটু কম, এটা একটা অসুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলবো যে মহিষের ক্ষেত্রে আমরা দেখছি যে এর ধর্মগ্রন্থি কম, এবং তার ফলে এদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু দিনে তাকে স্নান করানো, তাকে ছায়াতে রাখা, বিশেষ করে না হলে কিন্তু হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমের ফলে দুধের উৎপাদন কমে যাওয়া, তার প্রোডাকশন কমে যাওয়া, সমস্ত কিছুই আমরা দেখতে পাই। এবং সেই জন্য যেখানে কর্দমাক্ত জায়গা, জলাশয়, এবং তাকে দিনে অ্যাটলিস্ট 2 বার তাকে স্নান করানোর ব্যবস্থা থাকা উচিত। সেজন্য আমরা বলবো যে মহিষের ঘর যেখানে বানাবেন সেই জায়গাটা যেন একটু ছায়া থাকে। আমাদের সঙ্গে তো একজন প্রগতিশীল চাষি বন্ধু রয়েছেন, তিনি সব ধরনের চাষবাস করে থাকেন, পাশাপাশি তিনি গবাদি পশু বলুন বা গরু, ছাগল সব ধরনের কিন্তু তিনি পালন করে আসছেন, পাশাপাশি তিনি মহিষ পালনও করছেন। চাষি বন্ধু দুটো প্রশ্ন ছিল, যে প্রশ্ন দুটো ছিল যে তিনি কি কি জাতের মহিষ পালন করবেন দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে। আরেকটা চাষি বন্ধুর প্রশ্ন রয়েছে যে ফার্ম বা মহিষ পালন যদি করে থাকেন তার বাসস্থানটা কেমন হবে। প্রথমত আমরা বলছি যে সাধারণত 10টা যে আমরা জাত দেখতে পাই, তার মধ্যে দুধ উৎপাদনের জন্য যে জাতিগুলো বিখ্যাত সেগুলো হচ্ছে মুরা, মেহসানা, সুরতি, জাফরবাদী, ভাদোয়ারি, নীলিরাভি, টোদা, এইগুলো। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মুরা জাতীয় মহিষ সেখানে পালন করা সম্ভব, এবং করলে দুধের উৎপাদন কিন্তু যথেষ্ট ঠিকঠাকভাবে পালন করলে 10 থেকে 12 লিটার পর্যন্ত দুধ দেয়। আমরা সাধারণত 7 থেকে 8 লিটার পর্যন্ত দুধ দেওয়া মহিষ সাধারণত আমরা দেখি। তো এই জাতের মহিষ পালন করলে এবং আমরা দুগ্ধ উৎপাদনে বা দুধের পরিমাণটা বেশি পেতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে বাড়িটা কেমন করে বানাবেন। তো মহিষের বা যেমন সাধারণভাবে যে সমস্ত ফার্ম যেমন করে ডেয়ারি ফার্ম বানানো হয়, সেরকমই একটি প্রাপ্তবয়স্ক মহিষের ক্ষেত্রে 70 থেকে 75 স্কোয়ার ফিট জায়গা লাগে, এবং ফার্মটা যেটা হবে সেটা একটু উঁচু জায়গাতে, যাতে জল জমতে না পারে, স্লোপের জল চলে যাওয়ার ব্যবস্থা থাকে। উত্তর থেকে দক্ষিণে, নর্থ টু সাউথ ডাইরেকশনে বানাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন রোদ এসে ঘরের মধ্যে পড়ে, এবং সমস্ত মেঝে বা তার খাওয়ার জায়গা, তার ফার্মের যে সমস্ত জায়গাগুলি রয়েছে তাতে যেন সরাসরি রোদ এসে পড়ে, ঠান্ডা হাওয়া থেকে যেন বেঁচে থাকে ফার্মটা। আর দ্বিতীয় যেটা মনে রাখতে হবে যে
দুপাশের দেওয়ালের উচ্চতা 8 ফিট, মাঝখানটা 15 ফিট পর্যন্ত উঁচু হলেই হয়। 4 থেকে 5 ফিট পর্যন্ত দেওয়াল গেঁথে দেওয়া সম্ভব। এবং মনে রাখতে হবে যে রাত্রেবেলার দিকে যাতে খোলা যদি মহিষের থাকার জায়গাটা থাকে তাহলে হাওয়া চলাচল করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই হিট রেগুলেট মানে গরমটা নিয়ন্ত্রণ রাখা বা তাপটা নিয়ন্ত্রণ রাখার মতো সুবিধা ব্যবস্থা যেন থাকে। একদম ঠিক কথা। আমরা সব বিষয় নিয়ে তো আলোচনা করলাম। আর একটা লাস্ট প্রশ্ন রাখবো যে এই চাষি বন্ধুদের এই মহিষ পালনের, বিশেষ করে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে মহিষ পালন যদি চাষি বন্ধুরা করতে চান তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনি দিতে চান? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ফিড ম্যানেজমেন্টটা দেখতে হবে, কারণ সমস্ত কিছুর ক্ষেত্রে গরুর ক্ষেত্রেও আমরা বলি তাকে খাওয়ানোর গল্প, এবং মহিষের ক্ষেত্রেও রয়েছে। তো কি খাওয়াতে হবে সেটা হচ্ছে সাধারণত খাবার আমরা দিই রাফেজ, আরেকটা দিই হচ্ছে কনসেন্ট্রেট। তো একটা রাফেজের মধ্যে ড্রাই রয়েছে আর গ্রিন ফডার রয়েছে। তো গ্রিন ফডারের মধ্যে সবুজ ঘাস, যে একটি মুড়া বাফেলো একটি যে 7 থেকে 8 লিটার দুধ দেয়, তার যে দুধ দিচ্ছে তাকে আমরা প্রায় 25 থেকে 30 কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে, ঠিক আছে। এবার খড় বিচুলি 4 থেকে 5 কেজি, আর কনসেন্ট্রেট মানে দানা জাতীয় খাদ্য, তার ক্ষেত্রে 3.5 কিলো থেকে 4 কেজি মতো দানা জাতীয় খাদ্য খাওয়াতে হয়। মহিষ যখন প্রেগনেন্সিতে থাকবে তখন 1 কেজি এক্সট্রা তাকে দানা জাতীয় খাদ্য খাওয়াতে হবে। এছাড়া যখন ড্রাই পিরিয়ডে থাকবে একটি বাফেলো, তখন তাকে 20 থেকে 25 কেজির মতো সবুজ ঘাস, 5 থেকে 6 কেজির মতো খড় এবং বিচুলি এবং দানা জাতীয় খাদ্য 500 গ্রাম থেকে 1 কেজির মতো খাওয়ানো সম্ভব। এছাড়াও গরুর ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলি নিই, এরিয়া স্পেসিফিক মিনারেল মিক্সচার যদি মহিষের ক্ষেত্রে 50 থেকে 100 গ্রামের মতো খাওয়ানো যায় অত্যন্ত উপকারী। এবং তার সাথে সাথে আমরা বলবো যে আমরা যেমন গরুর ক্ষেত্রে আমরা যেমন ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক, যেটা আমরা পশু চকোলেট বলছি, ইউএমএমবি ব্লক তৈরি করি, সেটা মহিষের ক্ষেত্রেও আমরা খাওয়ালে সে ফলপ্রসূ হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আমরা দুগ্ধ উৎপাদন বলছি সেটা নির্ভর করে দুটো বৈশিষ্ট্যের উপরে। একটা হচ্ছে তার জেনেটিক, আর একটা হচ্ছে নন জেনেটিক। জেনেটিক বলতে আমরা বলছি ব্রিড বলতে আমি আগেই বললাম যে কোন কোন জাতিগুলো ভালো দুধ দেয় সেইগুলো। এবং নন জেনেটিক যে ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এই ফিড ম্যানেজমেন্ট, তারপরে চাষি কিভাবে পালন করছেন, তার ডিজিজ ম্যানেজমেন্ট, তার সমস্ত কিছু, এবং প্রকৃতি এনভায়রনমেন্টের যে ক্লাইমেটিক যে কন্ডিশন, যার তাপমাত্রা কিভাবে, হিউমিডিটি কিভাবে কন্ট্রোল হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু তার মধ্যে এসে যায়। এবং আমরা বারবার বলবো যে মহিষের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাস ড্রাই পিরিয়ড মেনটেন করা অত্যন্ত জরুরি। ঠিক। ফিড ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে সেটা তো একটু আলোচনা হয়ে গেল, আর হয়তো বিস্তারিত আলোচনা করা দরকার ছিল, কিন্তু আমাদের সময় খুবই কম। পাশাপাশি আরেকটি বিষয় জানবো যে এই মহিষের ক্ষেত্রে কি কি ধরনের রোগ হয় এবং সেটা কিভাবে প্রতিরোধ করা যাবে। মহিষের ক্ষেত্রে গরুর যেমন আমরা এফএমডি দেখি, মহিষের ক্ষেত্রেও এফএমডি হয়। সেক্ষেত্রে বছরে 2 বার ভ্যাকসিনেশন করা, এবং এইচএস হিমোরেজিক সেপ্টিসেমিয়া, যেটাকে আমরা গলাফোলা বলছি, গলাফোলা থাকে, তার ভ্যাকসিনেশনের প্রয়োজন রয়েছে। ব্ল্যাক কোয়ার্টার দেখা যায়, তারও আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা উচিত। আর দ্বিতীয়ত আমরা এই সময়ে দেখছিলাম লাম্পি স্কিন ডিজিজ, যেটা গরুর ক্ষেত্রে হয়, মহিষের ক্ষেত্রেও আমরা দেখেছি এলএসডি হচ্ছে, তার ভ্যাকসিনেশনের প্রয়োজন রয়েছে। এবং আমি আগেই বলেছি যে গরু এবং মহিষের দুধ থেকে মহিষের ক্ষেত্রে কৃমির সংক্রমণের পরিমাণ বেশি। সেক্ষেত্রে মহিষের বাচ্চা জন্মানোর সাথে সাথে প্রথম সপ্তাহে তাকে 10 গ্রামের মতো পাইপারাজিন পাউডার দেওয়া, এবং তারপরে প্রতি মাসে তাকে কৃমির ওষুধ খাওয়ানো প্রায় 6 মাস বয়স পর্যন্ত, এবং তারপর বছরে 3 মাস ছাড়া তাকে কৃমির ওষুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। এবং আরও আমরা দেখি যে মহিষের ক্ষেত্রে আমরা যেগুলো হিমোপ্রোটোজোয়ান ইনফেকশন সেগুলো রয়েছে, মানে রক্তবাহিত যে ব্লাড প্রোটোজোয়ান ইনফেকশন সেগুলো রয়েছে, পাশাপাশি ব্রুসেলোসিস হতে পারে, এবং অন্যান্য যে সমস্ত টিম্প্যানি বা এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও আমরা মহিষের ক্ষেত্রে দেখি। আমরা আজকে আলোচনা করলাম দুগ্ধ উৎপাদনে মহিষ পালনের গুরুত্ব। আমরা আগেই বলেছি যে মহিষ পালন কেন করব। আমরা বলেছি একটা অত্যন্ত লাভজনক ব্যবসা, গরুর তুলনায় কম খরচে এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ার জন্যই কিন্তু আমরা মহিষ পালন করব। পাশাপাশি মহিষের যে দুধ সেটাও কিন্তু দিনে দিনের এর চাহিদা বেড়েই চলেছে এবং অত্যন্ত লাভজনক এই মহিষ পালন। আর এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মধুছন্দা খান, বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী বিজ্ঞান বিভাগ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বীরভূম বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এখন আমাদের আলোচনার বিষয় প্রাণী পালন, মহিষ, গরু এবং ছাগলের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষী বন্ধু রয়েছেন নইমুদ্দিন পটুয়া। নইমুদ্দিন দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমে আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে ছাগল পালন, এটা আপনি কত বছর থেকে করছেন?
আমি 10 থেকে 15 বছর ধরে ছাগল প্রতিপালন করে থাকি। তাহলে একটা দীর্ঘ সময় আপনার ছাগল পালনের অভিজ্ঞতা রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে এই ছাগল পালনের উদ্যোগ বা এর ভাবনাটা আপনি কোথা থেকে পেলেন? প্রথম আমি কেভিকেতে প্রাণী পালনের উপরে ট্রেনিং করি। ট্রেনিং নেওয়ার পরে এই উদ্যোগটা আমি ওখান থেকেই পেয়েছি, কেভিকে বিশ্বভারতী শ্রীনিকেতন। আর যখন আপনি চিন্তা করলেন যে ছাগল প্রতিপালন করবেন, তখন সর্বপ্রথম কি ব্যবস্থা নিয়েছিলেন? প্রথমে আমাদের গ্রামে আমরা যে প্রচলিত প্রথায় চাষ করতাম, আমাদের বাড়িতে ছাগল ছিল, কিন্তু ট্রেনিং নেওয়ার পর থেকে আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চাষ, সেখান থেকে আমরা অনেক অত্যাধুনিকভাবে চাষের কৌশল আমরা শিখেছি এবং সেখান থেকে আমরা অনেক ধরনের ছাগল আমাদের এখানে আছে। দেখুন, যেমন 3-4 ধরনের ছাগল আমরা পেয়ে থাকি। সেখান থেকে আমরা বেছে নিয়েছি দেশি ব্ল্যাক বেঙ্গল গোট, যেটা দেশি কালো ছাগল। সেই ছাগলের প্রতিপালনের সুবিধা হচ্ছে এই ছাগলের রোগ জ্বালাটা অনেক কম। এই জন্য আমরা এই দেশি কালো ছাগল, আমরা ব্ল্যাক বেঙ্গল গোট যেটা বলে, সেই জাত আমরা প্রতিপালন করে থাকি। এবং এই প্রতিপালনের মধ্য দিয়ে আমরা, যেহেতু এদেরকে রোগ জ্বালাটা কম, সেই ক্ষেত্রে আমাদের প্রতিপালনের এবং পালন করার জন্য খুব সুবিধা হয়ে থাকে। তাহলে জাত নির্বাচনটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। কিরকম করে এই ছাগলের জন্য বাসস্থানটা তৈরি করলেন, সেই বিষয়টা যদি একটুখানি জানান। আমরা প্রথম যে ধরুন মা ছাগল যেগুলো আছে, সেই মা ছাগল থেকে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে আমরা তাদেরকে 1 মাস বয়সের পর থেকে মায়ের কাছ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আলাদা জায়গায় রাখা হয়। তার কারণটা হচ্ছে, সেই যে মা ছাগলটা আমি প্রতিপালন করছি বা বড় করছি, সেই মা ছাগল থেকে বছরে আমরা 2বার যেন বাচ্চা পাই। আমরা প্রচলিত প্রথায় চাষ করাতে যেটা দেখেছি, অনেক মা ছাগল প্রতিপালন করে আমরা সারা বছরেও 1বার বাচ্চা হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক লস হয়। ওই জন্য বছরে যাতে 2বারই বাচ্চা পায় একটা মা ছাগল থেকে, সেই জন্য আমরা তাদেরকে দুধ খাওয়াটাতে 1 মাসের পর থেকে বাচ্চাকে আলাদা তাদের একটা বাসস্থানের ব্যবস্থা করা হয়, যাতে তারা তাড়াতাড়ি আবার পালে আসে বা প্রেগনেন্ট হওয়ার জন্য যে ইয়েটা থাকে, সিস্টেমটা, সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য তাদেরকে 1 মাসের পর থেকে সরিয়ে নিয়ে আলাদা ঘরে রাখা হয় এবং তাদের জন্য তোলা যে খাবার, সেই খাবার দিয়ে তাদেরকে বড় করা হয়। এবং মা ছাগলের সাথে সাথে আমরা এই ছাগলগুলোকে কি করি, যে মা ছাগলগুলো যখন তারা প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভ হয়ে যায়, তখন তাদেরকে আলাদা জায়গায় রাখা হয়। এবং তাছাড়া আমাদের যে খাসি এবং পাটা ছাগল থাকে, এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় কৃত্রিম প্রজনন করেও বাচ্চা নিই, ডাক্তারবাবুদের পরামর্শ এবং ভেটেরিনারি ডাক্তারদের সাহায্য নিয়ে। এছাড়াও আমাদের প্রত্যেকটা ইউনিটেও আমাদের একটা করে পুরুষ পাঁঠা ছাগল রাখা থাকে, সেখান থেকেও আমরা তাদের মাধ্যমেও আমরা বাচ্চা নিয়ে থাকি। এবং সেটা আমরা যেমন অনেক ধরনের, ওখানে যেমন মা ছাগল এবং আমাদের মেল ফিমেলের যে ব্যাপারটা থাকে, সেইগুলোকে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে রাখা হয়। কারণ হচ্ছে, প্রত্যেকটা হয়তো কোনো মা ছাগলের সঙ্গে কোনো পুরুষ ছাগল মারামারি করলে তার ক্ষতি হতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য তাদেরকে আলাদাভাবে রাখা হয়। এবং আমাদের যেটা থাকে, ছাওয়ানি করা হয়, যে বাসস্থান ঘরটা করা হয়, সেখানে আমরা মাটি থেকে পুরোপুরি মাটির মধ্যে ছাগলকে রাখি না। মাটি থেকে 6 ইঞ্চি উপরে তাদেরকে পাটা দিয়ে স্টেজের মতো করা হয়, কিংবা তাদেরকে একটা মাচা করে দেওয়া হয়, সেখানে তাদেরকে রাখা হয়। কারণ হচ্ছে, তো মাটির মধ্যে থাকলে পরে মা ছাগলের নোংরা, যে ধরুন পেচ্ছাপ পায়খানা করলো, সেগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকলে বা পায়ে কাদা মাটির মধ্যে থাকলে, সেগুলোর বেশি রোগ জ্বালা তাদের মধ্যে আসতে পারে। এই জন্য তাদেরকে আমরা ঝরঝরে পরিষ্কার জায়গায় রাখার জন্য আমরা ওই মাচা জাতীয় বা ওই স্টেজ জাতীয় একটা প্ল্যাটফর্ম তাদের করে দেওয়া হয়। তার উপরে থাকলে মা ছাগল এবং প্রত্যেকটা ছাগল সুস্থ থাকে, ভালো থাকে, রোগ জ্বালা অনেকটা তাদের কম হয়। এখন আপনি যেরকম করে পরিচর্যা নেন এই ছাগলের ক্ষেত্রে, সেই বিষয়টা যদি আমাদের একটু জানান। হ্যাঁ, আমরা পরিচর্যা তো ধরুন, আমরা প্রত্যেকটা ছাগলকে, যাদের ফিমেল ছাগল, মেল ছাগল, হ্যাঁ, খাসি, আমাদেরকে আলাদা আলাদা করে তাদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে রাখা হয়। এবং সমস্ত ছাগল যাতে একসাথে রাখার ফলে যাতে কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হয়। আর এই ব্ল্যাক বেঙ্গল গোট, যে আমাদের খাসি যে ছাগলগুলো হয়, আমরা যেটা বাজারে মাংসের যে চাহিদা, সেই চাহিদার জন্য আমাদের যে খাসি ছাগলগুলো থাকে, সেইগুলো মাংসের পর্যাপ্ত চাহিদা থাকা এবং ভালো বাজার থাকার জন্য আমরা ব্ল্যাক বেঙ্গল গোট ছাগলটাকে বেছে নিয়ে, মূলত আমরা ব্ল্যাক বেঙ্গল গোট ছাগলটা, কালো ছাগলটাই প্রতিপালন করে থাকি। আর যদিও আপনি বলছেন যে যে জাতের ছাগল আপনি প্রতিপালন করেন, ব্ল্যাক বেঙ্গল, এটা রোগের
যে সমস্যা বা প্রাদুর্ভাব সেটা অনেকটাই কম, তারপরেও জানতে চাইবো যে কি কি ধরনের রোগের সম্মুখীন আপনি হয়েছেন এবং সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা প্রথমেই যে উদ্যোগটা নিই সেটা হচ্ছে আমরা ভেটেরিনারি ডাক্তারদের সাহায্য নিয়ে আমরা প্রত্যেকটা ছাগলকে টাইম টু টাইম ভ্যাকসিন, কৃমির ওষুধ এবং ভ্যাকসিন টাইম টু টাইম ভ্যাকসিন করা হয়। মূলত ছাগলের যেটা সবথেকে মানে ভয়াবহ যেটা আমাদের রোগের যেটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে পিপিআর। এই পিপিআর রোগে আমরা ছাগল কিন্তু বাঁচাতে খুব কম পারি যদি পিপিআর হয়ে যায়। সেই জন্য আমরা পিপিআর হওয়ার আগে আমরা কিন্তু পিপিআর এর ভ্যাকসিন প্রত্যেকটা ছাগলকে করে দিই। ওই জন্য আমাদের রোগ জ্বালা হওয়ার আগে আমরা কিন্তু প্রত্যেক ছাগলকে টিকাকরণ করিয়ে নিই এবং আমরা প্রত্যেক 6 মাস পর পর ছাগলকে আমরা কৃমির ওষুধ খাওয়াই এবং সেখান থেকে আমাদের দেখা যায় টিকাকরণ করার ফলে আমাদের কিন্তু এই রোগে থেকে আমরা কিন্তু অনেকটা বেঁচে থাকি। তাছাড়া এই পিপিআর এমন একটা ভাইরাস রোগ যেটা থেকে কিন্তু আমাদের ফার্মের মধ্যে যদি কোনো ছাগলের পিপিআর রোগ চলে আসে তখন পুরো টোটাল ফার্মের মধ্যে কিন্তু এফেক্ট হতে পারে এবং পিপিআরে 80% ছাগল মারা যেতে পারে, তার যা ট্রিটমেন্ট যা খরচা। সেই জন্য আমরা ছাগল প্রতিপালনের আগে টাইম টু টাইম আমরা টিকাকরণ করি। অর্থাৎ টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ ছাগলের ক্ষেত্রে। এখন জানতে চাইবো, আপনার মহিষ আছে, মহিষ পালন করেন দুগ্ধের জন্য। মহিষ পালনের ক্ষেত্রে কি কি ব্যবস্থা আপনি নেন? আচ্ছা, আমরা প্রচলিত প্রথায় আমরা বাড়িতে গরু মহিষ আমরা পালন করি। যেটা গরুর ক্ষেত্রে আমরা দুধের প্রোডাকশন যেটা রয়েছে, আমরা ধরুন একটা গাই গরু বাড়িতে আমার 3 কিলো কি 4 কিলো দুধ দেয়। গাই মহিষের ক্ষেত্রে আমরা দেখেছি দুধটা অনেকটা বেশি দেয়। সেই ক্ষেত্রে আমাদের দুধ উৎপাদনের জন্য আমরা গাই মহিষকে বেছে নিয়েছি। গরু প্রতিপালন করেছেন এবং গরু পালন করার পরে আপনার যে অভিজ্ঞতা, তাতে আপনার মনে হয়েছে যে মহিষের ক্ষেত্রে দুগ্ধ উৎপাদনের বেশ কিছু সুবিধে রয়েছে। জানতে চাই যে কি পরিমাণ দুগ্ধ আপনি মহিষ থেকে উৎপাদন করতে পারেন এবং এটার যে বাজারজাতকরণের জন্য কি ব্যবস্থা নেন, কতখানি লাভ করতে পারেন মহিষ চাষ থেকে? আচ্ছা, এইটা আমাদের যেমন গরুর ক্ষেত্রে আমার রোগ জ্বালা ব্যাপারটা একটু বেশি থাকে, হ্যাঁ, মহিষের ক্ষেত্রে আমাদের মনে হয় রোগ জ্বালাটা একটু কম। কারণ হচ্ছে আমরা যে কোনো পরিবেশে কিন্তু মহিষকে আমরা রাখতে পারি। তারা কিন্তু কাদা জলের মধ্যে মহিষকে ছেড়ে রাখলেও তারা কিন্তু এটা তাদের একটা ভালো পরিবেশ মধ্যে তারা কাদা মেখেও কিন্তু থাকে। একটা গরুর ক্ষেত্রে কিন্তু আমি যদি তাকে জল কাদার মধ্যে রেখে দেওয়া হয় কিন্তু তাদের ক্ষেত্রে রোগ জ্বালা, ঠান্ডা লাগা, অনেক সমস্যা রোগের মধ্যে আক্রমণ হতে পারে। সেই ক্ষেত্রে মহিষের সুবিধাটা রয়েছে। তো মহিষ পালন এবং গাই গরু পালনের ক্ষেত্রে আমাদের সারাদিন যে থাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। কারণ হচ্ছে আমাদের ধরুন সকাল থেকে একটা গরুর খাবার বা মহিষের খাবার লাগে প্রচুর। দুধ উৎপাদনের জন্য আমাদের কিন্তু তাদেরকে কিন্তু একটু ভালো প্রোটিন জাতীয় খাবার দিতে হয়। এমনি কেনা খাবার আমরা যেটা ভুসি দিই পেট ভরানোর জন্য, বাড়ির খড়, এগুলো তো পেট ভরানোর জন্য। কিন্তু তাদের প্রোটিনটা যাতে বেশি হয়, দুধ উৎপাদনটা যাতে বেশি পায়, তার জন্য কিন্তু আমরা কপিলা যে বস্তা খাবার কিনতে পাওয়া যায় দোকান থেকে, সেই খাবার আমরা নিয়ে গিয়ে মহিষ আমরা আমাদের খাওয়ানো সেই অভ্যাস হয়ে আছে। তাদেরকে পরিমাণ মতো আমরা সেটা দিই। সেটা দিলে পরে তাদের কিন্তু আমরা দুধের যে ফ্যাট প্রোডাকশন সেটা কিন্তু অনেক বেশি হয়। সারাদিনে কবার খাবার দেন? সারাদিনে তাদেরকে 4 থেকে 5 বার খাবার দিতেই হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাছাড়া আমরা যে খড় দিয়ে যে পেট ভরিয়ে খাবার রাখি, তারপরে আমরা কিছুটা সবুজ খাবার দিই। সবুজ খাবারটা কি হয় সেটা আমরা কিন্তু তাদেরকে মাঠের দিকে ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে 2 ঘন্টা 4 ঘন্টা মাঠের যে সবুজ খাবার ঘাস পাতা খেয়ে তাদেরকে একটা টাইম পরে তাদেরকে নিয়ে আসা হয় এবং বাড়িতে নিয়ে আসার পরে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, তাদেরকে চান টান করানো, হ্যাঁ, জলে চান করিয়ে নিয়ে এসে ধুয়ে পচে তাদেরকে রেখে আবার তাদেরকে খাবার দিয়ে বাড়িতে বেঁধে রাখা হয়। তারপরে সন্ধ্যাকালীন আবার খাবার দেওয়া হয়। তারপরে রাত্রিবেলায় আমরা ওই একবারই খাবার দিই। তারপরে আবার সেই সকাল থেকে শুরু হয় তাদের পরিচর্যা। হ্যাঁ, এখন যদি একটু জানতে পারতাম আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে রোগের কি সমস্যা রয়েছে এবং টিকাকরণ করেন কিনা এবং কোন কোন সময় কি কি টিকাকরণ করেন? আমরা সমস্ত গরু, ছাগল এবং মহিষ সকলের ক্ষেত্রেই আমরা কিন্তু এখন প্রাণী যে দপ্তর রয়েছে, যে ভেটেরিনারি ডাক্তাররা আছে তাদের পরামর্শ নিয়ে এবং তারা আমাদের গ্রামে এসে সমস্ত ধরনের টিকাকরণ করে দেয়। যেমন গরুর ক্ষেত্রে HSV-Q ভ্যাকসিন, গোট পক্সের ভ্যাকসিন, তারপর আমাদের খুরিয়ার ভ্যাকসিন, FMD, এই সমস্ত ধরনের ভ্যাকসিন টিকা আমরা কিন্তু টাইম টু টাইম করি। তার জন্য কিন্তু আমাদেরকে রোগ জ্বালা থেকে অনেকটা আমরা কিন্তু মুক্ত পাব। প্রতিপালনের ক্ষেত্রে
পরিচর্যা এবং বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাসস্থানের ক্ষেত্রে আপনি যেরকম বলছেন যে আপনি যেরকম করে রাখেন তাতে খুবই সাধারণভাবে রাখেন। তো আপনি বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে বাসস্থান বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ চান, সেইটা যদি আপনি বলেন। আমার এখানে একটাই জানা থাকবে, যেহেতু মহিষ পালনে আমরা নতুন, সেই জন্য আমরা কি ধরনের দুগ্ধ উৎপাদনের জন্য কোন জাতের মহিষ আমরা পালবো, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে মহিষ পালনের জন্য আমাদের ফার্ম এবং বাসস্থান কি ধরনের হওয়া উচিত। একেবারে অনেক অনেক ধন্যবাদ নঈমদা আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের কিষাণ বাণী এই পর্ব এখানেই শেষ করলাম। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।